নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। আজকে আপনাদের নিয়ে যাব সদ্য উদ্বোধন হওয়া একটা মন্দিরে। আমি বলছি নদিয়া জেলার রানাঘাট আইসতলা রামনগরে অবস্থিত শ্রী শ্রী আমরি দেবী স্মৃতি সেবাশ্রমের কথা। তো বন্ধুরা, শ্রী শ্রী আমরি দেবী স্মৃতি সেবাশ্রমে আপনারা গিয়ে কিভাবে পৌঁছাবেন, এই আশ্রম কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, এখানে প্রসাদের কী ব্যবস্থা আছে, থাকার কী ব্যবস্থা আছে, এই সকল তথ্য থাকছে এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি এখন চলে এসেছি কালীনারায়ণপুর জংশন স্টেশনে। শিয়ালদহ থেকে কৃষ্ণনগর লোকাল বা শান্তিপুর লোকাল ধরে আপনারা খুব সহজেই চলে আসতে পারবেন এই কালীনারায়ণপুর জংশন স্টেশনে। রানাঘাট জংশন স্টেশনের পরেই হচ্ছে এই কালীনারায়ণপুর জংশন স্টেশন। স্টেশনের আশেপাশের দৃশ্যটা একবার দেখুন, কি অপূর্ব সুন্দর। আর এই প্ল্যাটফর্মটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। শিয়ালদহর দিক থেকে এসে আমি নেমেছি 4 নম্বর প্ল্যাটফর্মে। সামনের এই ফুটওভার ব্রিজ দিয়ে চলে যাব 1 নম্বর প্ল্যাটফর্মে। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ফুটওভার ব্রিজ দিয়ে আমি চলে এসেছি 1 নম্বর 2 নম্বর প্ল্যাটফর্মে। এবারে যেদিকে শিয়ালদা যাচ্ছে সেই দিকে মুখ করে স্টেশনের একদম লাস্ট মাথা দিয়ে বেরোতে হবে। সামনেই আপনারা দেখতে পাবেন চূর্ণী নদীর ওপর দিয়ে চলে এসেছে রেল ব্রিজ। এই কালীনারায়ণপুর জংশন স্টেশনটা কিন্তু দারুণ সুন্দর, অনেকটা না হিল স্টেশনের মতন। এই যে দেখুন সামনে যে ব্রিজটা দেখছেন, এইটা হচ্ছে চূর্ণী নদীর ওপর দিয়ে চলে এসেছে রেল ব্রিজ। কি সুন্দর দেখতে লাগছে। আর এইখান থেকে দেখুন এই যে সিঁড়ি নেমে গেছে রাস্তায়। এই স্টেশনটা রাস্তা থেকে প্রায় 10-15 ফুট ওপরে। সিঁড়ি দিয়ে রাস্তায় নেমে এসে ডান দিকে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড। এই যে সামনেই দেখছেন টোটো স্ট্যান্ড, এইখান থেকে টোটোয় উঠে আপনারা বলবেন আমরি মায়ের মন্দির যাব। চলে এসেছি মন্দিরের একদম সামনে। কালীনারায়ণপুর স্টেশন থেকে টোটোয় করে মন্দিরের সামনে অবধি আসতে সময় লাগলো 15 মিনিট, আর ভাড়া হচ্ছে জন প্রতি 20 টাকা করে। আমরি মায়ের মন্দিরে যাওয়ার জন্য টোটো দাদা আমাকে এই জায়গাটায় নামালো। আর এই রাস্তা পার করে এই যে সামনেই দেখছেন ঢালাই রাস্তাটা, এইটা সোজা চলে যাচ্ছে মন্দিরে। আর এই রাস্তার মোড়েই দেখুন এখানে একটা বোর্ড রয়েছে, আর বোর্ডে লেখা রয়েছে শ্রী শ্রী নিতাইচাঁদ সাধু, শ্রী শ্রী কৃষ্ণচন্দ্র সাধু, শ্রী শ্রী আমরিময়ী দেবী স্মৃতি সেবাশ্রম, আইসতলা, রামনগর, রানাঘাট, নদিয়া। আর এইখান থেকেই দেখুন দেখা যাচ্ছে সদ্য উদ্বোধন হওয়া সেই মন্দিরটি। গত 2রা আষাঢ় 1433 সাল ইংরেজির 17 জুন 2026 বুধবার নবনির্মিত এই মন্দির উদ্বোধন হয়েছে। মন্দিরের সামনে দেখুন এখনও বাঁশ টাঙানো রয়েছে। উদ্বোধনের দিন এখানে বিশাল বড় অনুষ্ঠান হয়েছিল, সেই কারণে এখানে প্যান্ডেল করা হয়েছিল। সেই প্যান্ডেলের বাঁশ এখনও পর্যন্ত কিন্তু খোলা হয়নি। চলে এসেছি নবনির্মিত সেই মূল মন্দিরের একদম সামনে। মন্দিরটা কিন্তু বিশাল বড় আর অনেকটা উঁচু। মন্দিরটা দেখে মনে হচ্ছে একটা পাহাড়ের ওপরে মন্দির। মন্দিরের যে মূল গর্ভগৃহ অনেকটা উঁচুতে, সামনেই এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে তারপরেই হচ্ছে মন্দিরের মূল গর্ভগৃহ। আর মন্দিরের সামনেই দেখুন মন্দিরের চাতালে রয়েছে এই একটি তাল গাছ, দারুণ দেখতে লাগছে। মন্দিরের সামনেই রয়েছে এই একটু খোলা চাতাল, তারপরেই শুরু হচ্ছে সিঁড়ি। এই সিঁড়িগুলো কিন্তু অনেকটা করে চওড়া। সিঁড়ির 2 সাইডে দেখুন রয়েছে হাতির মূর্তি, আর হাতির মূর্তিগুলো হচ্ছে শ্বেত পাথরের তৈরি।
সম্পূর্ণ সিঁড়ির দুই সাইডের গার্ডওয়াল সবটা কিন্তু পাথর বসানো। সিঁড়ি থেকে মন্দিরের ভিতর, মন্দিরের গর্ভগৃহের ভিতরে সবটাই কিন্তু এরকম পাথর বসানো রয়েছে। আর মন্দিরের ভেতরটা সম্পূর্ণটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বাইরেটায় এখনও অনেক কাজ বাকি রয়েছে। আর এই একটা খুব ভালো ব্যবস্থা রয়েছে দেখুন, যারা সিঁড়ি ভেঙে মন্দিরের গর্ভগৃহে পৌঁছতে না পারবেন তাদের জন্য এইখান থেকে দেখুন এরকম রাস্তা করা রয়েছে। যারা হয়তো হাঁটাচলা করতে পারেন না তারা কিন্তু এখান থেকে হুইল চেয়ারের মাধ্যমে মন্দিরের ওপরে উঠতে পারবেন। এছাড়াও যারা সিঁড়ি ভাঙতে চান না, যে পায়ের সমস্যা আছে, তারাও কিন্তু এই রাস্তা দিয়ে অনায়াসে মন্দিরে উঠে যেতে পারবেন। মন্দিরের ভেতরের সমস্ত কাজ সম্পন্ন করে মাকে মন্দিরে প্রতিষ্ঠা করা হয়েছে। তবে মন্দিরের বাইরের দিককার কিন্তু অনেক কাজ এখনও বাকি রয়েছে। মন্দির কর্তৃপক্ষ জানালেন, সম্পূর্ণ মন্দির তৈরি করার পর মাকে প্রতিষ্ঠা করতে গেলে অনেক দেরি হয়ে যেত, সেই কারণে মন্দিরের ভেতরের কাজ সম্পন্ন করে মায়ের বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়েছে। মন্দিরটি 9 চূড়া বিশিষ্ট মন্দির। তবে নবরত্ন চূড়া বিশিষ্ট মন্দিরগুলো যেমন হয় তার থেকে এই মন্দিরের স্ট্রাকচার কিন্তু অনেকটাই আলাদা। মন্দিরটি 8 কোণা সমতল ছাদযুক্ত, আর প্রতিটি কোণায় রয়েছে একটি করে চূড়া। ঠিক মাঝখানেই রয়েছে মন্দিরের মূল গর্ভগৃহ, তার ওপরে রয়েছে আরেকটি চূড়া। মোট 9টি চূড়া। 8 কোণের 8টি চূড়া একটু ছোট, আর মাঝখানের চূড়াটা বেশ বড়। প্রতিটি চূড়ার মাথায় রয়েছে একটি করে ত্রিশূল। মন্দিরটা সম্পূর্ণ তৈরি হলে মন্দিরটা দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে। তো চলুন এইবারে মূল মন্দিরে প্রবেশ করা যাক। মন্দিরে প্রবেশ করতেই সিঁড়ির দুই সাইডে দেখুন এরকম 2টি বোর্ড রয়েছে, আর এই বোর্ডে দেখুন আশ্রম কর্তৃপক্ষের নাম্বার রয়েছে। আপনাদের যদি মন্দির সম্পর্কে কোনো প্রশ্ন থাকে বা কিছু জানার থাকে, আপনারা কিন্তু এই ফোন নাম্বারে ফোন করে জেনে নিতে পারেন। তো চলুন এবারে মূল মন্দিরে গিয়ে মন্দিরের গর্ভগৃহে থাকা মা কালীকে আমরা দর্শন করে নিই। এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী হলেন মা কালী। সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসলাম। ওপরে উঠেই মাঝখানেই হচ্ছে মন্দিরের মূল গর্ভগৃহ, আর গর্ভগৃহের চারিদিক দিয়ে রয়েছে ঘোরানো খোলা বারান্দা, যে বারান্দা দিয়ে আপনারা মন্দির প্রদক্ষিণ করতে পারবেন। মন্দিরটা কিন্তু বিশাল বড় আর খুব খোলামেলা। এই যে মন্দিরের চারিদিক দিয়ে যে বারান্দাটা রয়েছে দেখুন অনেকটা চওড়া, আর মন্দিরটা এত উঁচু হওয়ার জন্য খুব সুন্দর কিন্তু হাওয়া চলছে। মন্দিরের গর্ভগৃহ প্রায় দোতলা বাড়ির ছাদের সমান উঁচু, আর মন্দিরের চূড়া সমেত মন্দিরের উচ্চতা প্রায় একটা 5 থেকে 6 তলা বাড়ির সমান। মন্দিরের পরিবেশটা এতটাই সুন্দর আর মন্দিরটা এত ভালো লাগছে, মনে হচ্ছে এখানেই থেকে যাই। মন্দিরের পেছন দিকে দেখুন এইখানে একটা জানালা রয়েছে। এটা হচ্ছে মায়ের শয়নকক্ষ। মূল মন্দিরের যে গর্ভগৃহের ঠিক পেছন দিকটাই রয়েছে এই কক্ষটি। এইটি হচ্ছে মায়ের শয়নকক্ষ। আর এখানে দেখুন খাট রয়েছে, খাটের ওপরে বিছানা বালিশ সমস্ত কিছু রয়েছে। মূল গর্ভগৃহের সামনে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসার সময় ডান দিকেই আপনারা দেখতে পাবেন এই 2টি বেদি। এখানে একটি হচ্ছে তুলসী মন্দির, আর একটি হচ্ছে মন্দিরের যে ধ্বজা রয়েছে সেই ধ্বজা উড়ানোর বেদি। এই মন্দিরের গর্ভগৃহটাও কিন্তু বেশ সুন্দর। মন্দিরের ঠিক মাঝখানেই রয়েছে মূল গর্ভগৃহ, আর গর্ভগৃহের চারিদিকের দেওয়াল রয়েছে কাঁচের দেওয়াল। গর্ভগৃহের যে কোনো দিক দিয়েই আপনারা মায়ের দর্শন করতে পারবেন। মন্দিরে যত ভিড় হোক না কেন, মায়ের দর্শনে কিন্তু কোনো রকমের বাধা পড়বে না। সামনে দিয়ে, ডান দিক দিয়ে, বাঁ দিক দিয়ে আপনারা মাকে দর্শন করতে পারবেন। গর্ভগৃহে ঠিক মাঝখানেই রয়েছে সুন্দর একটি ঝাড়বাতি, আর মায়ের মাথার ওপরে রয়েছে একটি চাঁদোয়া। গর্ভগৃহে উঁচু বেদির ওপরে পদ্মের আসনে বিরাজ করছেন মা কালী। মা চতুর্ভুজা, কৃষ্ণবর্ণা। মায়ের পদতলে এখানে কিন্তু মহাদেব নেই। মা এখানে পূজিত হন কালীঘাটের মা কালী রূপে। কালীঘাটের কালী মন্দিরে মায়ের পদতলে যেমন দেবাদিদেব মহাদেব নেই,
এই মন্দিরেও ঠিক তেমন, মায়ের পদতলে কিন্তু এখানে মহাদেব নেই। মা কালীর সামনে বেদির ওপরে রয়েছে একটি শিবলিঙ্গ। মা কালীর ডান দিকে দেখুন, এখানে রয়েছে একটি কাঁচের বক্সের মতন, আর তার মধ্যে রয়েছে একটি প্রদীপ, যে প্রদীপটা সারা দিন রাত জ্বলতে থাকে। মায়ের বিগ্রহের পেছন দিকের দেওয়ালে দেখুন, দেবাদিদেব মহাদেবের বড় একটি চিত্র রয়েছে। গর্ভগৃহের চারিদিক দিয়ে মন্দির প্রদক্ষিণ করার জন্য বা ভক্তদের বসার জন্য যে বারান্দা রয়েছে, বারান্দার ছাদে দেখুন চারিদিকে ফ্যান লাগানো রয়েছে, যাতে ভক্তদের বা দর্শনার্থীদের গরমে কষ্ট না হয়। কিন্তু মন্দিরটা এত উঁচু, এই ওপরে প্রচুর হাওয়া, ফ্যানের কোনো দরকারই পড়বে না। মন্দিরের পাশেই রয়েছে একটি জলাশয়, আর এইখানে দাঁড়িয়ে এই জলাশয়টি দেখতে কি সুন্দর লাগছে দেখুন। এই জলাশয়ের নাম হচ্ছে কামনা জলাশয়। এই জলাশয়ে ভক্তরা তাদের মনোবাসনা জানিয়ে প্রদীপ ভাসায়। আচ্ছা বন্ধুরা, আমরা এই মন্দিরে এসে মন্দিরের এক পুরোহিত মশাইকে পেয়ে গেছি, তা ওনার কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু কথা জেনে নেব। নমস্কার, আপনার নামটা একটু বলুন। আমার নাম দীপক চন্দ্র দেবী। আচ্ছা, আমরা যেই মন্দিরে এসেছি, মা আমরি মা, এই আমরি মা কেন নাম হলো? আমরিময়ী দেবীর নাম হলো, ধরুন আমাদের যে রামকৃষ্ণ পরমহংসদেব আছে, সারদা মা আছে, তিনারা কিন্তু ছিলেন আসলে কালীর সাধক। তৎকালীনই ছিল আমাদের এই আমরিময়ী মা কৃষ্ণ সাধু বাবার, ওদের সাথে আসা যাওয়া হতো। আচ্ছা, কিন্তু ওরা ছিল কিন্তু বাংলাদেশে, এখন সেটা বাংলাদেশ, কিন্তু তখন কিন্তু বাংলাদেশ বলে কিছু ছিল না। আচ্ছা, তখন তো আপনার পুরোটাই ভারতবর্ষ ছিল। আচ্ছা, আমরি দেবী তার মানে একজন সাধিকা ছিলেন? সাধিকা, কালী কৃষ্ণ সাধু সাধিকা। একজন সাধিকা। আচ্ছা, কালী সাধিকা ছিলেন? হ্যাঁ, কালীঘাট। ওনাদের গুরু ছিল নিতাই চাঁদ। আচ্ছা, হ্যাঁ, নিতাই চাঁদ ছিলেন ওনাদের গুরু। তাহলে সেই আমরি দেবীর নামেই এই মায়ের নামকরণ হয়েছে? হ্যাঁ, আমরি মায়ের নামে এই মন্দিরটার নামকরণ হয়েছে। আচ্ছা আচ্ছা, এখানে মন্দির কতদিন হলো প্রতিষ্ঠা হয়েছে? এই মন্দির মাত্র 2রা আষাঢ়, বাংলা 1433। আচ্ছা, আর আগে কি এখানে মন্দির আগে ছিল? এটা মূল মন্দিরটা হচ্ছে আপনার বাংলাদেশের নরসিংদী ডিস্ট্রিক্টের নুরালাপুর গ্রামে, মানে যেখানে ওরা সাধনায় সিদ্ধি লাভ করে। আচ্ছা, ওইখানেই আগে মন্দিরটা ছিল? হ্যাঁ, ওই মন্দিরটা ওখানে এখনো আছে। আচ্ছা আচ্ছা, মানে ওখানে আমরিময়ী দেবী আর কৃষ্ণচন্দ্র সাধু বাবা, তাদের সমাধিও ওখানে এখনো আছে। আচ্ছা, ওখানে মূল মন্দিরটা। আচ্ছা, আমরা যে পুরনো মন্দিরটা দেখলাম এখানে, হ্যাঁ। তা এইটা কত বছর হয়েছে? এটা 22 বছর হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে 2005 সালে ওটাও হয়েছে। আচ্ছা আচ্ছা, 2005 সালে, এটা ধরুন 26, সেই হিসাবে 21 হয়। আচ্ছা 21 হচ্ছে। আচ্ছা, মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? মন্দির এখন সকালবেলাও ধরুন আমাদের এখানে আবার যোগাসন হয়। আচ্ছা, আমরিময়ী নামে যোগাসন আছে। সেই আচ্ছা, যোগাসনে মোটামুটি আমরা পশ্চিমবঙ্গের মধ্যে এখন একটা জায়গায় আছি। আচ্ছা আমাদের সকালবেলা 4:30টার মধ্যে খোলা হয়ে যায়। আচ্ছা, তারপর ধরুন 8টায় সকালবেলা পুজো অর্চনা হয়, যেমন এখন আপনারা দেখলেন পুজো অর্চনা হচ্ছে। এই টাইমে যারা আসবে তারা পুজো অর্চনা দিতে পারবে, বা অঞ্জলি দিলে অঞ্জলি দিতে পারবে। আচ্ছা, আর এবার ভোগ হয় 3বার। আচ্ছা, দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে একবার ভোগ হয়, আবার সন্ধ্যা 7টা থেকে 7:30টার মধ্যে হয়। আচ্ছা, এবার যারা পুজো দেবে তাদের 8টায় আসতে হবে। আচ্ছা, সকাল 8টায়? হ্যাঁ, সকাল 8টায় আসতে হবে। 8টা থেকে কটার মধ্যে? যেটা 8টা-10টার মধ্যে হয়ে যায়। আর দুপুরবেলা অন্ন দেওয়া হয়, অন্নভোগ হয় মায়ের? অন্নভোগ হয়। আচ্ছা আচ্ছা, শুনছিলাম যে মায়ের আমিষ ভোগ হয়? হ্যাঁ, আমিষ ভোগ হয়, ডিম আর মাংস বাদ দিয়ে। ডিম আর মাংস বাদ দিয়ে? হ্যাঁ, আর সবই দেওয়া হয় মাকে। আর মাকে যে কোনো মাছ দিয়ে ভোগ হ্যাঁ, দেওয়া হয়? যে কোনো মাছ আচ্ছা দেওয়া যায়। আচ্ছা, সেই ভোগ প্রসাদের কি ব্যবস্থা আছে ভক্তদের পাওয়ার? না, ভক্তদের ব্যবস্থা আছে, এখনো তো মনে করেন কেবলমাত্র শুরু হয়েছে। আচ্ছা, হ্যাঁ, মানে ওই ব্যবস্থাটা আমাদের হয়ে যাবে, মানে কিছুদিনের মধ্যে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন এই মুহূর্তে যদি কোনো ভক্ত বলে যে আমি প্রসাদ পেতে চাই, তাহলে সে পাবে তো? হ্যাঁ, চেষ্টা করা হবে যাতে পাওয়া যায়। আচ্ছা, তার জন্য যেমন আপনাদের মনে করেন- আগের থেকে জানাতে হবে? হ্যাঁ। আচ্ছা, প্রসাদের মূল্য কত? না, ওইসব এখনো নির্ধারণ করা হয় না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখনো নির্ধারণ করা হয় নাই, মানে শুরু করলেই ওটা
আচ্ছা, এখন তাহলে কোনো ভক্ত যদি প্রসাদ চায় সে সে দিল ইচ্ছে মতো আচ্ছা, যা আচ্ছা, দিল উপস্থিত আছে। আচ্ছা। তারপর মনে করে এটা ধারাবাহিকভাবে আছে, সঠিক একটা যায় আর প্রসাদটা কখন দেয়া হবে? দুপুরে। দুপুরে কটার থেকে? ওই যে দুপুরে মায়ের ভোগ লাগানো হলো, 12:30 একটার মধ্যে মায়ের ভোগ লাগানো হলো, তারপরে দেওয়া হবে। আচ্ছা, তার মানে একটা। হ্যাঁ, আর এখানে কি ভক্তদের থাকার কোনো ব্যবস্থা আছে? থাকার ব্যবস্থা এখনো হয়নি, মানে হয়ে যাবে আর কি, মানে প্রিপারেশনের মধ্যে আছে আমার। মানে এগুলো আপনাদের তাহলে ভবিষ্যতে পরিকল্পনা আছে? পরিকল্পনার মধ্যে আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে মায়ের কি কি অনুষ্ঠান হয়? আমাদের একটা অনুষ্ঠানই হয়। অনুষ্ঠান এমনিতে ছোটোখাটো অনেকগুলোই হয়। আচ্ছা। যেমন মনে করেন প্রতি অমাবস্যা পুজো হয়। আচ্ছা। তারপরে ধরুন গিয়া আষাঢ়, আশ্বিন, পৌষ, চৈত্র 4টা সংক্রান্তিতে পুজো হয়। তারপরে ধরুন এই যে আমরি মায়ের তিরুধান দিবস আছে। আচ্ছা সাধু বাবা কৃষ্ণের তিরুধান দিবস আছে। আচ্ছা। নিতাই চাঁদের তিরুধান দিবস আছে, ওগুলো হয়। কিন্তু বাৎসরিক যে মহোৎসবটা হয় সেটা আপনার দোল পূর্ণিমায়, অর্থাৎ আমরিময়ী দেবী জন্মতিথি উপলক্ষে। আচ্ছা, দোল পূর্ণিমায় বড় করে অনুষ্ঠান বড় হয়। করে, মানে আর নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে 8 দিন, মানে অষ্টমীতে প্রদীপ প্রজ্বলন করে আমাদের এই পুকুরটা আছে। আচ্ছা পুকুরে মনে করেন হাজার হাজার প্রদীপ ভাসানো হয়। আচ্ছা সন্ধ্যেবেলা ওইটা থেকে শুরু হয়, মানে পূর্ণিমাতে, দোল পূর্ণিমার দিন ওটা সমাপ্ত হয়। আচ্ছা, এই পুকুরটা কি মায়েরই পুকুর? মায়ের পুকুর। আচ্ছা প্রাচীর দেওয়া যতটা জায়গা আছে ভিতরে, আচ্ছা। টোটালটাই মায়ের। আচ্ছা, আর সেই অনুষ্ঠানের সময় তো প্রসাদের ব্যবস্থা থাকে তো? ওই সময় প্রসাদের ব্যবস্থা। আচ্ছা, আপনাদের সঙ্গে আগের থেকে প্রসাদের জন্য কেউ যদি যোগাযোগ করতে চান তাহলে তার জন্য একটা যদি নাম্বার বলেন। হ্যাঁ হ্যাঁ, 90 91 68 02 48। এই নাম্বারে আপনাদের সঙ্গে যোগাযোগ করলেই তাহলে। একটা নাম্বার আছে, এটা হলো আপনার 86 40 86 33 65। এই নাম্বারে আপনাদের সঙ্গে হ্যাঁ, দুটো যোগাযোগ করে নাম্বারে আগের থেকে যোগাযোগ বলে করতে দিলেই হবে। প্রসাদ পাওয়া যাবে। প্রসাদের ব্যবস্থা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। মন্দিরে মাকে দর্শন করে চলে এসেছি বাইরে, আর মন্দিরের পাশেই দেখুন এই হচ্ছে সেই পুকুরটি, মনস্কামনা পুকুর। আর এখানে সুন্দর করে বাঁধানো ঘাট রয়েছে স্নান করার জন্য। আর এই পুকুরেই মনস্কামনা জানিয়ে প্রদীপ ভাসালে ভক্তদের মনস্কামনা মা পূর্ণ করেন। উপরে মূল মন্দির, মন্দিরের গর্ভগৃহ, আর ঠিক নিচেই রয়েছে বিশাল বড় একটা হলঘর। পরবর্তীকালে ভক্তদের জন্য থাকার ব্যবস্থা হবে এই হলঘরেই। সামনেই দেখছেন এই সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে তারপরে হচ্ছে সেই হলঘরটি। এই যে দেখুন বিশাল বড় হলঘর। আর এই হলঘরে, এখানে শুধু হলঘর নয়, এখানে কিন্তু কয়েকটা রুমও রয়েছে দেখতে পাচ্ছি। এই রুমগুলোতে, এই হলঘরে ভক্তদের জন্য থাকার ব্যবস্থা করা হবে। নবনির্মিত এই মন্দিরের সামনেই রয়েছে দেখুন টিনের চালা দেয়া এই মন্দিরটি। এইটি হচ্ছে আমরি মায়ের আদি মন্দির। এই মন্দিরে মায়ের চিত্রপটে মাকে পুজো করা হতো। বর্তমান নতুন মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর মায়ের বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়েছে। মন্দিরের সামনে দেখুন লেখা রয়েছে শ্রী শ্রী নিতাই চাঁদ, শ্রী শ্রী কৃষ্ণচন্দ্র সাধু, শ্রী শ্রী আমরিময়ী আশ্রম। সামনে দেখুন এই যে সাদা রঙের বাড়িটা দেখছেন, এটাই হচ্ছে এই আশ্রমের যে সেবায়িতরা রয়েছেন ওনাদের থাকার জায়গা। আর এই যে বাঁদিকে দেখুন একটা ঘর রয়েছে, এই ঘরটা হচ্ছে আশ্রমের ভাড়ার ঘর। আর এদিকে দেখুন লাইন দিয়ে সব শৌচালয় রয়েছে। আর এই যে ইঁট দিয়ে বাঁধানো যে প্রাঙ্গণটা দেখছেন, এইখানেই কিন্তু প্রতিদিন সকালে যোগার ক্লাস হয়। এই আশ্রম প্রাঙ্গণে এই কাঁঠাল গাছটা একবার দেখুন, কি কাঁঠাল হয়েছে। আর এখানে একটা বেল গাছও আছে। আশ্রম প্রাঙ্গণে এই যে বাঁ দিকের যে ঘরগুলো দেখছেন, এই ঘরগুলো হচ্ছে এই আশ্রমে যখন কোনো অনুষ্ঠান থাকে, সে অনুষ্ঠানের সময় যে নাম সংকীর্তনের দলগুলো আসে তাদেরকে থাকতে দেয়া হয়। আর এখানে দেখুন কি বিশাল বড় বড় সব লোহার কড়াই রয়েছে। সেই অনুষ্ঠানের সময় এই লোহার কড়াইগুলোতেই কিন্তু রান্না করা হয়, তখন সেই রান্না হয় কাঠের জালে। আর এই হচ্ছে আশ্রমের নিত্যদিনকার রন্ধনশালা।
এইখানেই মাকে নিত্যদিন যে ভোগ নিবেদন করা হয় সেই ভোগ কিন্তু এখানেই প্রস্তুত হয়। এছাড়া আশ্রমের যে সদস্যরা রয়েছেন, সেবায়েতরা রয়েছেন, বা আশ্রমে কোনো ভক্তবৃন্দ যদি আসে তাদের জন্য যে প্রসাদের ব্যবস্থা করা হয় সেটাও কিন্তু এখানেই হয়। আর এই রুমগুলো হচ্ছে এই আশ্রমের সেবায়েতদের থাকার জায়গা। তো বন্ধুরা, শ্রী শ্রী আমরি মায়ের আশ্রমের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।